বড় ইঞ্জিনিয়ারিং শিল্প থেকে আরম্ভ করে এআই, কম্পিউটার, এই তো বললাম 25 বছরের তলায় 42%, এখন ওটা হয়ে গেছে 8%। সবাই আইআইটি ক্র্যাক করতে পারবেন না। ইচ্ছা, ওই বললাম কাকার মেয়ে করেছে, জেঠুর ছেলে করেছে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আনন্দবাজার অনলাইনে। আপনি দেখছেন ড্রিম ডেস্টিনি। আমি সুজয় নীল। আমাদের সঙ্গে প্রতিদিনের মতোই রয়েছেন শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার, কমেন্টস তো আপনিও দেখতে পান আমাদের পোর্টালে যে ভিডিওগুলো যায়, ওখানে নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে জবলেসনেস বা কাজ না থাকা, অনেকটা পড়াশোনার পরেও এরকম কমেন্টস কিন্তু প্রচুর আসে। প্রচুর ছেলে মেয়ে তারা কমেন্ট করে যে আমার কাজটা কি হবে, আমি কি কাজ পাবো। এরকম সরাসরি উত্তর তো ওখানে তো দেওয়া সম্ভব হয় না আমাদের পক্ষে, আমাদের টিমের পক্ষ থেকে। তো আমি ভাবলাম যে এই প্রশ্নটা আপনার কাছে আজকে রাখি, যে পড়াশোনা করছে প্রচুর ছেলে মেয়ে, প্রতি বছর লাখো লাখো গ্র্যাজুয়েট বেরোচ্ছে, কিন্তু তারপরেও কাজের জন্য হাহাকার। তো এটা কি কোথাও গিয়ে আপনার যে অ্যাঙ্গেলটা রয়েছে সেখান থেকে আপনি ব্যাখ্যা করতে পারবেন? প্রথমত জ্যোতিষশাস্ত্র দাঁড়িয়ে আছে স্থানকাল পাত্রের উপর, কি অ্যাভেলেবেল আছে, কি সাপ্লাই আছে এবং কি ডিমান্ড আছে, তার উপর দাঁড়িয়ে স্ট্যাটিস্টিক্স, যে এই ডেটার ওপর দাঁড়িয়ে থেকে গ্রহ নক্ষত্রগুলো কি বলছে এবং সে অনুযায়ী কি রেজাল্ট হওয়ার সম্ভাবনা। যদি আমি স্ট্যাটিস্টিক্স বলি যে ভারতবর্ষের সেরা 20খানা বড় বড় কোম্পানি, আমি বেসরকারি কথা বলছি, সেরা 20খানা বড় বড় কোম্পানি যা আমি পড়লাম, যেটা আমি দেখলাম, সেই বড় 20খানা কোম্পানির টোটাল এমপ্লয়ির সংখ্যা অ্যাপ্রক্সিমেট 60-62 লাখ। বড় বড় কোম্পানি মানে যে নামি ব্র্যান্ডের আমরা আটা খাই, সরু চাল যে কোম্পানির, যে নামি কোম্পানির চশমা অনেক সময় আমরা ইউজ করি, আমরা টি শার্ট ইউজ করি, আমরা জুতো পরি, যে কোম্পানির আমরা মোবাইল ইউজ করি, টেলিকম ইউজ করি, যে সমস্ত বড় বড় কোম্পানির যা ইনফ্রাস্ট্রাকচার, রিটেল চেন আছে, লজিস্টিক্স, হেলথের সেক্টর, যত বড় বড় কোম্পানি, এবং এর সাথে সাথে যে অর্থ, তার কানেক্টেড ব্যাংক, ইন্স্যুরেন্স, যে বড় বড় গাড়ি চলছে, যে বড় ইঞ্জিনিয়ারিং শিল্প থেকে আরম্ভ করে এআই, কম্পিউটার, এবং সেই জাতীয় কোম্পানি যার যে নামি কোম্পানিটি নুনও তৈরি করে, আবার বড় বিগ ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গেও তারা কানেক্টেড। ভারতবর্ষের বুকে টোটাল সংখ্যা কিন্তু 60 লাখের থেকে 65 লাখ ম্যাক্সিমাম। 20টা বড় বড় কোম্পানি বলছি। কোনো একজন বিখ্যাত ব্যক্তি, নাম বলবো না কন্ট্রোভার্সির কারণে, নাম বলবো না, তিনি বলছেন যে ভারতবর্ষে 10% ম্যাক্সিমাম সরকারি চাকরি হতে পারে টোটাল পপুলেশনের, ম্যাক্সিমাম। ওকে, 10% মিন্স 14 কোটি। ম্যাক্সিমাম বেসরকারি চাকরি হতে পারে 20%। সেখানে তো 1%ও নয়, বলছি হতে পারে। ওকে, হতে পারে, ম্যাক্সিমাম এটা হতে পারে। ওকে, সরকার সব মিলিয়ে টোটাল সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির সঙ্গে কানেক্টেড কিছু জায়গার সঙ্গে আরো 10% এক্সট্রা দিয়ে 30% তৈরি করতে পারে। 70% টোটাল পপুলেশনের 30% কর্মক্ষম বা কাজ পাওয়া মানুষ পেতে পারে, সম্ভব। 70% সম্ভব নয়। বিখ্যাত একজন ব্যক্তি বলছেন। এবার এটাও একটা ব্যাখ্যার ব্যাপার রয়েছে যে একজনের উপর ডিপেন্ডেন্টের সংখ্যাও অন্ততপক্ষে 4 থাকে, 4 বা 5। তো সেই একটা হিসেব করেও আমরা একটু এগোতে পারি। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে। এখানে আবার ব্যাপার বলছে 2023 সালের একটা সমীক্ষা বলছে, এটি বড় নিউজ হাউস থেকে সেই সমীক্ষাটা করা হয়েছে, সেই হাউসের নাম করব না। ওকে, বলছে যে 25 বছরের বয়সের কম
শিক্ষিত মানুষ, ওকে, মানে যাদের কাছে মিনিমাম এইচএস ডিগ্রি আছে, এদের 42% বেকার। 25 বছরের যারা কম, এদের 42% বেরোজগার। আবার শেষ কয়েক বছর ধরে, বেশ কিছুদিনের জোরে, এই বেকারত্বের যে পরিমাণটা কিন্তু কমে গেছে। কি করে কমেছে? এই তো বললাম 25 বছরের তলায় 42%, এখন ওটা হয়ে গেছে 8%। কি করে হলো 8%? 25 বছরের তলায় যারা রয়েছেন তাদের 42% বেরোজগার, তাদের চাকরি নেই। কিন্তু রিসেন্ট যে অ্যাজ এ হোল দেখা যাচ্ছে রেজাল্টটা আনুমানিক 8%। এতটা কমে গেছে? হ্যাঁ, মানে উন্নতি হয়েছে বেসিক্যালি। হ্যাঁ, এই উন্নতি হলো কিভাবে? 2023 সালের গণনা বলছে 25-এর কমে 42% বেরোজগার, চাকরি নেই। আবার এখন রেজাল্ট এসছে, তাহলে প্রায় 80% আপনি বলছেন যে চাকরি আরো তৈরি হয়েছে। না, ব্যাপারটা যেটা হয়েছে, 40 বছরের কাছাকাছি যারা রয়েছেন, ওই 25 বছরের যারা কাছাকাছি ছিলেন, তারা বেরোজগারের মেন কারণ হচ্ছে অধিকাংশ চলছে সরকারি চাকরির পেছনে। তারা অন্য কোনো জায়গা চেষ্টা করেননি। বা কাকার মেয়ে জিআরই দিয়ে লন্ডনে আছে, তো আমাকেও জিআরই দিতে হবে। মাসির ছেলে নিট ক্লিয়ার করে মিষ্টি খাইয়ে গেছে, বাড়িতে চাপ তৈরি হয়েছে, আমাকেও নিট ক্লিয়ার করতে, মানে কম্প্যারিজনে গিয়েছে। এই জন্য 25 বছরের তলায় যারা 42% বেকার। যত বছর গেছে, 26 বছর, 27 বছর, 28 বছর, 29 বছর, এইভাবে 40-এর কাছে যখন গেছে, তারা রিয়েলাইজ করতে পেরেছে যে আমার কিন্তু চাকরির জায়গাটা চলে যাচ্ছে, আমায় অন্য কিছু খুঁজতে হবে। 40-র কাছাকাছি কিন্তু তখন যখন চলে আসছে, তখন বেরোজগারের জায়গা মাত্র 8%। এবার আমার চেম্বারে আমি কি দেখছি? আমার চেম্বারে যদি 10 জন আসেন, আমার কাছে মেনলি অনলাইনে বলুন, অনলাইনে যারা আমার কাছে আসেন, ফিস পেমেন্ট করে যারা দেখান, চেম্বারেও দেখান, তাদের ম্যাক্সিমামই 26 থেকে 40 বছর, ম্যাক্সিমাম এরা আমায় দেখান। এবং ম্যাক্সিমাম প্রবলেমই নিয়ে আসেন কিন্তু ইনকামগত, মানে সবারই টাকা নেই এমন নয়। কিন্তু 10 জন যদি আসে, 5 জন আমার কাছে আসছেন, চেম্বারে বলুন বা অনলাইনে বলুন, যাদের রোজগার অ্যাভারেজ 20,000 পার মান্থ, অ্যাভারেজ। 10 জনের মধ্যে 10 জন আমার কাছে আসে, 5 জনের অ্যাভারেজ ইনকাম 20,000। তার মানে 5 জনে কিন্তু 20,000 ইনকাম করে এমন নয়। একজন সেখানে 40,000 টাকা ইনকাম করতে পারে, একজন বেকার আছে। হ্যাঁ, পয়েন্ট। সেখান থেকে 20,000 টাকা অ্যাভারেজ ইনকাম আসছে। আর বাকি 5 জনের মধ্যে একজন পার মান্থ 10 লাখ ইনকাম করে। তিনি আসছেন কেন বলছি। বাকি 4 জনের মধ্যে 2 জন ইনকাম করে নিয়ারলি 5 লাখ পার মান্থ। বাকি 2 জন 1 লাখের কাছাকাছি ইনকাম করেন, তারাও আসছেন। কেন আসছেন? কারণ যে 10 লাখ ইনকাম করছেন, চারদিকের কম্পিটিটিভ ওয়ার্ল্ড, করাপ্টেড এনভায়রনমেন্ট, বিভিন্ন ক্ষেত্রে মানুষদের মধ্যে পলিটিক্স, নোংরামো, আনট্রাস্টওয়ার্দিনেস, পার্টনারের সাথে গন্ডগোল, লিগাল ডিসপুট, ট্যাক্স নিয়ে প্রবলেম, বা আরও নানা প্রবলেম, বা স্টাফ নিয়ে প্রবলেম, বা তারা আরও গ্রোথ করতে চাইছে, সে গ্রোথটা সেভাবে পাচ্ছে না, যে কন্ট্রাক্টগুলো কাজে লাগছে না, যে 10 লাখ পার মান্থ কামাচ্ছে সে তো আরও চাইছে আমি বাজার করবো 20 লাখ। এবার অদ্ভুত একটা জিনিস আমি অবজার্ভ করছি, যে দুটো বড় বড় কোম্পানি যার কোল্ড ড্রিঙ্কস আমরা খাই, তাদের বছরে টার্নওভার হচ্ছে, একটা কোম্পানির পড়ছিলাম 12,000 কোটি টাকা রেভিনিউ, আর একটা কোম্পানি 8,000 করোড় রেভিনিউ, মানে 20,000 করোড় রেভিনিউ হচ্ছে বছরে দুটো বড় বড় কোম্পানি কোল্ড ড্রিঙ্কসের। হোয়ারঅ্যাজ এই বড় কোম্পানিগুলো যত এমপ্লয়ি চাকরি তৈরি করছেন, সেই চাকরির সংখ্যা কিন্তু বেসরকারি জায়গায় ওই 60 লাখের কাছাকাছি। মানে প্রশ্ন হচ্ছে, তাহলে কি তারা প্রফিট কমে যাচ্ছে? নো। বড় বড় কোম্পানিগুলোর আমি
দেখছিলাম পিএনএল, কেউ 8,000 করোড়, কেউ 6,000 করোড়, মিনিমাম 500 কোটি টাকা তো প্রফিট মানে একটা অ্যাভারেজ থাকছেই। কিন্তু কোম্পানিগুলো প্রফিট করলো মানে এমপ্লয়মেন্ট জেনারেট করবে এমন কিন্তু নয়। এটা আমরাও চিন্তা করে ভেবে দেখুন না। ধরো রাখুন গত বছরের তুলনায় এবছর ইনকাম আমার কিছু বেড়েছে, বা আপনার বেড়েছে, বা কারুর বেড়েছে, তাহলে কি বাড়ির যে যারা হেল্পিং হ্যান্ড যারা ছিলেন, যারা আমাদের সাপোর্ট দিতেন কাজের জন্য, তাই সংখ্যা কি আমরা বাড়িয়েছি? না। তো আমাদের ছোট ফ্যামিলিটাই তো বড় এমপ্লয়ের জায়গায়, এমপ্লয়ি বা কেন বাড়াবে? তাদের প্রফিট, তারা অনেক কষ্ট করে প্রফিট করছেন, অনেক ঝঞ্ঝাট তাদের সহ্য করতে হচ্ছে। তারা যে এমপ্লয়মেন্ট জেনারেট করবে এমন তো নয়। বিরাট বড় যার নাম আজকের ডেটে, হ্যাঁ, সে এবার একটা ভেঞ্চার করে সেটা একটু বড় করতে পারে, সেটা আলাদা প্রসঙ্গ। হ্যাঁ, সেটা করতে পারে, হ্যাঁ, কিন্তু করবে কেন? একটা বিরাট বড় কোম্পানি, নাম বলবো না, তার এমপ্লয়ি সংখ্যা শুনছিলাম 82,000, বিরাট বড় কোম্পানি, আমি নাম বলবো না। বা তার থেকেও বড় কোম্পানি যার সমস্ত জিনিস আমরা ইউজ করি, তার টোটাল এমপ্লয়ি সংখ্যা 6 লাখ, এবং আস্তে আস্তে কমছে। কারণ এআই ঢুকছে, কম্পিউটার ঢুকছে, অটোমেটেড মেশিন ঢুকছে, করবে কিছু করার নেই। তাহলে কি অবস্থা হবে? আমি যা বুঝতে পারছি, সামনের যা দিন আসছে আগামী 10 বছরের বাদ, এটা আমার অ্যাস্ট্রোলজিক্যাল না, দেখার অভিজ্ঞতা, যে দু ধরনের মানুষ চাকরি পাবেন 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 যারা বিলো অ্যাভারেজ, ওকে, মানে লেবার গোছের, একদম হার্ডওয়ার্ক করতে পারে প্রচুর, এবং যারা সুপার ইন্টেলিজেন্ট, মানে বস লেভেল, একদম। এই দুটো গ্রুপ চাকরি তারা করতে পারবে না। আর মিডলে সব বাতিল হয়ে যাবে? বাতিল হবে না, তারা সেরকম কিছু পাবে না, আস্তে আস্তে হারিয়ে যাবে। না, তাদের না আছে এই কোয়ালিটিটা, না আছে ইন্টেলিজেন্ট কোয়ালিটিটা। সুজ দিয়ে যে কাজটা হয়, চামচ কি সেই কাজটা করতে পারে? না, না, পারে না। তাহলে জগতের সাথে আজকে কি লাগছে সেটা জানতে হবে। আমরা ছোটবেলা থেকে কি জেনে এসেছি, যে নয় আর্টস পড়ো, পড়ে সরকারি চাকরি করো, প্রফেসর হও, টিচার হও, নাহলে কমার্স পড়ো, কমার্স পড়ে অ্যাকাউন্টেন্ট হও, সিএ করো, খুব খারাপ কিছু হলে এমবিএ করো, বিবিএ করো, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং করো, সিভিল করো, মেকানিক্যাল করো, কেমিক্যাল করো, ইলেকট্রিক্যাল করো, ইলেকট্রনিক্স করো, ইত্যাদি। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলোর পুরোপুরি স্টুডেন্ট, তার জায়গা ফাঁকা আছে। তার থেকে যারা বিলো আইটিআই করছে, তারা সেখানেও মানে সেখানেও পথ কিন্তু ফাঁকা ফাঁকা, মানে সবাই শিখতে চাইছে না আইটিআই, ইঞ্জিনিয়ারিং ফাঁকা। তো সেক্ষেত্রে কি করা উচিত? ওই যে বললাম, সূচের যে কাজ, চামচ তো সেই কাজটা করবে না। তো যুগ যখন কোনো আমাকে সুচ চাইছে, আমাকে সুচ হতে হবে, চামচ হলে চলবে না। ইনফ্যাক্ট আপনি ভেবে দেখুন না, আপনার যে উদাহরণটা আনলেন, সেখানে আমি এটাও বলতে পারি যে স্পুন আর ফর্ক, ওইগুলোর মধ্যে বিশাল পার্থক্য, বিশাল পার্থক্য। তোমার কোয়ালিটি স্পুন হলে তুমি ফর্কের কাজ করতে পারবে না, আর ফর্ক হলে তুমি স্পুনের কাজ করতে পারবে না। তাহলে যুগের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে, পরিষ্কার কথা। যেমন একজন মানুষ শুধু জানতো যে বল আসবে আমি গুছিয়ে মারবো, বল আসবে আমি গুছিয়ে মারবো, বল আসবে আমি গুছিয়ে মারবো, এছাড়া কিছু চাই না। 10 বছর খালি এটার দিকেই তাকিয়ে গেছে, বল আর মারবো। সেই তো সচিনকে তৈরি করেছে, সে তো সৌরভকে তৈরি করেছে। সে জেনেছে ভাই আমার কাছে এটা কোয়ালিটি আছে এবং বাজারে চাহিদা আছে, আমি এটাই প্র্যাকটিস করে যাব। তো আজকে যারা ইয়ং জেনারেশন, আমি চাইবো না ওই 25 বছরের তলায় যারা 42% বেরোজগার, 40-এ গিয়ে সে রোজগার পাকে আমি চাইবো না। আমি চাইবো অ্যাস্ট্রোলজির সাহায্য নিয়ে আগে থেকে জেনে নেওয়া যে কোথায় আমার স্কোপ আছে অ্যাকর্ডিং টু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রুল। আমি আগে থেকে জেনে নেবো কী কন্ডিশন আছে, বাজারটা কী আছে। কারণ সবাই ডক্টর হতে পারবেন না, সবাই আইআইটি ক্র্যাক করতে পারবেন না। ইচ্ছা, ওই বললাম কাকার মেয়ে করেছে, জেঠুর ছেলে করেছে, শুধুমাত্র মেটেরিয়াল বেনিফিটস, শুধুমাত্র ফিনান্সিয়াল বেনিফিটস, এবং সবচেয়ে বড় কথা স্ট্যাটাস। নেভার যেমন রয়েছে তার থেকে আমাকে ভালো থাকতে হবে, আত্মীয় তার থেকে আমায় ভালো থাকতে হবে, অন্তত দেখাতে হবে, আমাকে দেখাতে হবে আমি এটা করেছি। এটা কিন্তু সাকসেস নয়, এটা বেসিক্যালি সিকনেস। কারণ এই ওর মতো আমায় থাকতে হবে, বা ওর থেকে বেটার থাকতে হবে, বা ও যেরকম কাজ করছে সেই জায়গার থেকে আমার স্ট্যাটাসটা বাড়াতে হবে,
আজকের এত এই জায়গায় কিন্তু ডিমান্ড নেই, ডিমান্ড নেই। তো যেহেতু ডিমান্ড যদি না থাকে, ইকোনমিক্সের রুল হচ্ছে আপনি যদি ডিমান্ড না থাকে, সাপ্লাই যদি প্রচুর পরিমাণে চলে আসে তার দাম কমে যাবে, এটি রুল। মানে হ্যাঁ, মানে তুমি তোমার জন্য জ্যাকব অল ট্রেডস হতেই পারো, কিন্তু সমাজের চোখে তুমি জ্যাকব অল ট্রেডস হলে হবে না, তোমার একটা পরিচয় থাকতে হবে। পরিচয় থাকতেও তাই না, আমি যেটা বললাম বাজারে সেটা চাহিদা আছে কিনা। যেমন ধরুন অনেক সময় আলুর দাম প্রচুর পড়ে যায়, প্রচুর হয়ে গেছে, দরকার নেই, তার দাম পড়ে গেছে।